রাধাকৃষ্ণপুর গ্রামের পাশের জঙ্গলে থাকতো এক টোনা ও টুনির পরিবার। নিজের বাচ্চাদের জন্য তো সব বাবা মায়ের ভালোবাসা থাকে, কিন্তু এই মা টুনি ও বাবা টোনার তাদের সন্তানদের জন্য একটু বেশি ভালোবাসা ছিল। টোনা টুনি তাদের জীবন অনেক খুশিতে পার করছিল। কিন্তু একদিন হলো কি, এক সন্ধ্যাবেলায় হঠাৎ করে অনেক জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। টুনি তাদের পরিবারের সকলের সাথে বসেছিল আর টোনাকে বলল, তাহলে কি আমাদের বাচ্চারা না খেয়ে খিদায় মারা যাবে? টুনি, আর কতগুলো দানা আছে? 2 দিন, ব্যাস আর 2 দিন চলে যাবে। তুমি একদম চিন্তা করো না টুনি, আমি আমার বাচ্চাদের না খেয়ে থাকতে দিব না, কিছু না কিছু একটা করবই। তারপর এভাবেই 2-3 দিন চলে গেল, কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নেই। টুনি তখন টোনাকে বলল, টোনা, আমি বলছিলাম কি, আজকে সন্ধে খাওয়ার জন্য ঘরে কোনো খাবার দানা নেই। আমি জানি, যদি আমি বৃষ্টিকে ভয় পেয়ে ঘরে থাকি তাহলে আমার বাচ্চারা সন্ধ্যায় কি খাবে? টুনি, তুমি আমাকে বারণ করো না, আমি এখনই আমার বাচ্চাদের জন্য দানা খুঁজতে বের হতে হবে। না, আমি তোমাকে এই বৃষ্টিতে ভিজে বাহিরে যেতে দেব না। বাহিরে অনেক ঠান্ডা, আর এই ঝড় বৃষ্টিতে তুমি কিভাবে উড়বে? তাছাড়া তুমি তো আজকে কিছুই খাওনি। যতই লুকিয়ে রাখো না কেন টোনা, আমি সব কিছুই বুঝতে পারি। তোমার অনেক খিদে লেগে আছে, তাই না? টুনি, আমার জীবন তো আমার স্ত্রী ও বাচ্চারাই, আমার ভরসা তো তুমি। আর আমার চোখের সামনে যদি তোমাদের কিছু হয় তাহলে আমি কিভাবে বাঁচবো? আমাকে যেতেই হবে। টুনি, আমাকে কিছু সময়ের জন্য বাইরে যেতে দাও। আমার কিচ্ছু হবে না টুনি, তুমি আমার উপর ভরসা রাখো, আমি যাব আর আসব। আমি আমার রাজু ও মিঠুকে ক্ষুধার্ত দেখতে পারবো না। ঠিক আছে, আমি তোমার অপেক্ষায় থাকবো, সাবধানে যেও কিন্তু। তারপর এই কথা বলে বাবা টোনা বাহিরে চলে গেল। টুনি তখন তাদের বাচ্চাদের বলল, রাজু, মিঠু, এই দিনগুলোর কথা ভুলে যেও না। দেখো, তোমাদের বাবা অনেক ঝড় বাতাসেও বাইরে চলে গিয়েছে, শুধু তোমাদের খাবারের জন্য। তোমরা ক্ষুধার্ত থাকবে বলে। শোনো রাজু, মিঠু, সব বাবারা এমনই হয়ে থাকে, যারা নিজেরা না খেয়েও তাদের বাচ্চাদের হাসি মুখে খাবার তুলে দেয়। আমাদের তোমাদেরকে নিয়ে অনেক আশা, অনেক স্বপ্ন। মা, আমরা তোমাদের সব স্বপ্ন পূরণ করব, আর তোমাদের সব আশাও পূরণ করব। হ্যাঁ রাজু, আমার তোমাদের উপর পুরো বিশ্বাস আছে। এদিকে বাবা টোনা প্রচন্ড ঝড় বাতাসেও উড়ার চেষ্টা করছে। প্রচন্ড ঝড় বাতাসে সে উড়তে পারছে না। হঠাৎ জোরে বাতাস এসে তাকে অন্যদিকে নিয়ে গেল। বাবা টোনা বুঝে গেল যে যেদিকে ঝড় বইছে তাকে আজ ওদিকে খাবার খুঁজতে যেতে হবে। কিছুক্ষণ পর সে একটি গাছের কাছে পড়ে গেল আর বলল, মনে হচ্ছে আমি আজকে বেঁচে গেছি, আমি এখনো বেঁচে আছি, আর আমাকে আমার বাচ্চাদের জন্য বাঁচতেই হবে। টোনা এভাবেই নিজের মনে সাহস জোগাতে থাকলো। যখন ঝড় বাতাস থেমে গেল, ঠিক তখন টোনা সামনের দিকে গেল আর কিছু দানা দেখতে পেল। সে অনেক অবাক হলো, কারণ সে এদিকে অনেকবার এসেছিল, কিন্তু কখনোই খাবার দানা পায়নি। আজকেই সে প্রথম পেয়েছে। টোনা তখন তাড়াতাড়ি দানাগুলো নিয়ে সন্ধ্যা হওয়ার আগেই ঝড় বাতাসের সঙ্গে যুদ্ধ করে ঘরে ফিরে আসলো। এদিকে টুনি অসহায়ের মতো টোনার জন্য অপেক্ষা করছিল। টুনি তখন বলল, তুমি এসে গেছো, আমার তোমার উপর পুরো বিশ্বাস ছিল। আল্লাহ কাছে শুকরিয়া যে আল্লাহ আমাদের খাবার দানা জোগাড় করে দিয়েছে। টুনি, তুমি এই দানাগুলো নাও আর আমার আদরের রাজু ও মিঠুকে দিয়ে দাও। আর টুনি তাই করলো। রাজু তখন বলল, বাবা, তোমার তো ঠান্ডা লেগে যাবে। না রাজু, আমি ঠিক আছি বাবা। তারপর রাজু মিঠু খাবারের দানা খেয়ে ঘুমিয়ে পড়লো। নিজের বাচ্চাদের ঘুমিয়ে পড়তে দেখে টোনা আর টুনির মনে অনেক শান্তি লাগলো। এভাবেই 2 দিন কেটে গেল। এভাবেই অনেক বছর কেটে গেল। আর এদিকে রাজু মিঠু বড় হয়ে গেল। রাজু তখন বলল, মা, আমার কথায় খারাপ কিছু ভেবো না, আমি তোমার বড় ছেলে, ঠিক আছে, কিন্তু তাই বলে কি সব দায়িত্ব শুধু আমার? মিঠু তো আছে এই ঘরে। যদি আমি বাবার জন্য খাবার দানা খুঁজি, তাহলে কম তো কম মিঠু তোমার জন্য তো খাবার দানা খুঁজতে পারে, তাই না? সাব্বাস আমার রাজু, আজকে সত্যি তুমি আমাদের চোখ খুলে দিয়েছো যে আমরা দুজন তোমার উপর বোঝা হয়ে আছি। ঠিক তখন ছোট ছেলে মিঠু সেখানে আসলো। টুনি তখন বলল, মিঠু, ভালোই হয়েছে তুমিও এসে গেছো। শোনো তোমার ভাইয়ের কাছ থেকে, সে তোমাকে কিছু বলতে চায়। থাক মা, আমি সব জানি। রাজু ভাইয়া কি বলতে চায়? আমি কি দানা খুঁজবো না তোমাদের দেখে রাখবো? কোনটা করবো বলো? যদি সে আমার বড় হয়ে এ কাজ না করতে পারে তাহলে আমি কিভাবে পারবো?
আমিও পারবো না এই কাজ করতে। তোমাদের দুজনের তো লজ্জা পাওয়া উচিত। তোমরা দুজন তোমাদের মায়ের মুখের উপর এভাবে কথা বলছো। যদি আমাদের দুজনকে দানা খুঁজে না দিতে পারো তাহলে বারণ করে দাও, সমস্যা নেই। এইভাবে কথা শোনা থেকে খিদায় মরে যাওয়া অনেক ভালো। এতে লজ্জা পাওয়ার কি আছে? মিঠু তো সত্যিই বলেছে বাবা। এই কথা বলে তাদের বড় ছেলে রাজু চলে গেল। দেখেছো দেখেছো, ও বড় হয়ে এমন করেছে, আর আমি তো মাত্র ছোট। এই কথা বলে তাদের ছোট ছেলে মিঠু তাদের ছেড়ে চলে গেল। তুমি ওদেরকে বড় করার জন্য কি না করেছো, তাহলে ওদেরকে কিছুই মনে নেই। তুমি তোমার মনকে ছোট করো না টুনি। ব্যাস এসব আমাদের ভাগ্যে ছিল, তাই এমনটি হয়েছে। এই জন্যই তো ওরা আমাদের ছেড়ে চলে গিয়েছে। টোনা আর টুনি ওদের বাচ্চাদেরকে লালন পালন করার জন্য ঝড় বাতাস সর্দি ঠান্ডা গরম কোনো কিছুকে উপেক্ষা করেনি। কিন্তু আজকে ওই বাচ্চারাই নিজের মা বাবাকে নিজেদের বোঝা মনে করছে। যখনই সন্দেহ হলো ঠিক তখন রাজু এসে তার মাকে বলল, মা তুমি বাবার সাথে কথা বলো, আমি তোমাকে ঠিকমতো খাবার দেব। আর তাছাড়া আমি আমার জন্য আলাদা ঘরও বানিয়ে ফেলেছি। মা তুমি আমার সাথে চলে আসো, আর বাবা মিঠুর সাথেই থাকবে। কি বলছো এসব রাজু? তোমার বাবা তো আমাকে ছাড়া থাকতেই পারবে না। কিন্তু মা আমার দিকে তো দেখো, আমি বিয়ে করে ফেলেছি। আমার বউ বলেছে তোমাকে নিয়ে যেতে, কিন্তু দুজনকে রাখা মুশকিল হয়ে যাবে। প্লিজ মা তুমি বাবাকে বুঝিয়ে বলো। ঠিক আছে আমি কথা বলে দেখি। টুনি তখন সমস্ত কথা টোনাকে জানালো। টোনা তখন বলল, টুনি কি বলছো এসব তুমি? আমাদের জীবনে এসব দিন দেখার জন্যই বুঝি বেঁচে আছি। আমি তোমার কাছে হাত জোড় করছি টোনা, তুমি আমার কথা রাজি হয়ে যাও। প্লিজ তুমি একবার রাজি হয়ে যাও। আমরা দূরে থাকবো ঠিকই, কিন্তু আমাদের ভালোবাসা তো কমে যাবে না। আমরা দেখা করে নিব। আমাদের দুজনের মন তো দুজনের কাছেই পড়ে থাকবে, তাই না? তারপর টুনির কথায় টোনা রাজি হয়ে গেল। তাদের বড় ছেলে রাজু টুনিকে তার সাথে নিয়ে গেল, আর টোনার মিঠুর কাছেই ছিল। দেখো ইনি হলেন আমার মা। তো তোমার মা হলে আমি কি করব? মাথায় তুলে বসে থাকবো নাকি? যত সব। তারপর টুনি তার বড় ছেলে রাজুর কাছে জীবন কাটাতে লাগলো। এদিকে তাদের ছোট ছেলে মিঠু সন্ধ্যাবেলায় ঘরে ফিরে তার মাকে না দেখে তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা মা কোথায়? তারপর টোনা মিঠুকে সমস্ত কথা জানালো। মিঠু তখন বলল, সব সিদ্ধান্ত কি শুধু রাজু ভাইই করবে? আমারও তো অধিকার আছে, আমিও তো আমার ইচ্ছে মতো বাঁচতে চাই। তারপর মিঠু তাড়াতাড়ি রাজুর কাছে গেল আর বলল, মা আমি বাবার সাথে থাকতে পারবো না, বাবার সাথে আমার দম বন্ধ হয়ে যায়। তুমি রাজু ভাইয়ের কাছে কেন চলে এসেছো? মিঠু আমরা দুজন তো এখন অনেক অসহায়, তার চেয়ে ভালো আমরা দুজন একসাথে মরে যাই। হ্যাঁ আমার কথা তো সবারই খারাপ লেগে যায়। তুমি তো ঘর পেয়ে গেছো, আর কি চাও তুমি? আমার ওই ঘর লাগবে না, ওইখানে আমি আমার বাবার সাথে এক মুহূর্তেও থাকতে পারবো না। বাবার সাথে থাকতে আমার অনেক বিরক্ত লাগে। আমি চলে যাচ্ছি, আমি আমার ঘর নিজেই বানিয়ে ফেলবো। তারপর মিঠু সেখান থেকে চলে গেল। এদিকে বাবা টোনা তার ঘরে বসে পুরনো দিনের কথা ভাবে, যখন সে সবার জন্য খাবার খুঁজে নিয়ে আসতো। আজকে সে ঘর একদম খালি পড়ে আছে। তারপর সে সাহসের সাথে রাজুর নতুন ঘরের দিকে গেল। রাজু তার বউ ঘুমিয়ে আছে, কিন্তু মা টুনির চোখে ঘুম নেই। টুনি যখনই তার টোনাকে দেখলো তখনই কান্না শুরু করে দিল। টুনি তখন বলল, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। এমন জীবন থেকে আমার মরে যাওয়া অনেক ভালো ছিল। টুনি আমাদের ডানায় শক্তি কম হতে পারে, কিন্তু মনে অনেক জোর আছে। আমরা যে করেই হোক অন্য জঙ্গলে যাব। আমাদের বাচ্চার উপর অনেক আশা ছিল, কিন্তু ওরা ওদের মতো থাকুক, আমরা দুজন আলাদা থাকতে পারবো না। যদি বাঁচতে হয় আমরা একসাথে বাঁচবো, আর যদি মরতে হয় আমরা একসাথেই মরবো। তারপর এই কথা বলে টুনাটুনি এক অজানা ঠিকানায় চলে গেল। পাহাড়তলে জঙ্গলে অনেকগুলো পশু পাখি একসাথে মিলেমিশে বসবাস করত। তাদের মধ্যে চিত্রা নামের এক হরিণীও ছিল। হরিণীর কিছুদিন হলো দুটো ফুটফুটে ছানা হয়েছে। ছানাগুলো দিন দিন বড় হচ্ছিল। একদিন
দিন সকালে চিত্রা হরিণী তার ছানাদেরকে বলল, বাচ্চারা সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়ো তো আর বাহিরে গিয়ে খেলাধুলা করো। সকালের মিষ্টি রোদ তোমাদের গায়ে লাগাও, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। না মা, আমরা এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চাই না, তাছাড়া আমাদের খুব ক্ষুধা লেগেছে। তুমি গিয়ে আমাদের জন্য নরম নরম কচি কচি ঘাস নিয়ে এসো। না ছানারা, আমি এক্ষুনি জঙ্গলে বেরোবো না, তোমরা একটু বাইরে বেরো, খেলাধুলা করো, তারপর আমি তোমাদের গুহায় রেখে যাব খাবার আনতে। মা, তুমি কি আজ আমাদের তোমার সাথে জঙ্গলে নিয়ে যাবে? আমাদেরও তো জঙ্গলে যেতে ইচ্ছে হয়। না ছানারা, তোমরা এখনো ঠিক মতো দৌড়াতে পারো না, ঠিক মতো দৌড়াতে না পারলে তোমাদেরকে ঘাস আনতে নিয়ে যাওয়া যাবে না। মা, আমরা তো হাঁটা চলা শিখে গেছি, তাহলে কেন আমাদের নিয়ে যেতে চাও না বলো? শোনো আমার ছানারা, হাঁটতে পারা আর দৌড়ানো এক জিনিস নয়। জঙ্গলে অনেক হিংস্র প্রাণী আছে, তারা যদি আক্রমণ করে তাহলে তাদের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে পালাতে হয়। তোমরা যেহেতু ভালো করে দৌড়াতে শিখোনি, তাই তোমাদের নিয়ে যাওয়া যাবে না, বুঝেছো? এখন আর কথা বলো না তো, চলো আমার সাথে গুহার বাহিরে চলো। কিছুক্ষণ হাঁটাহাঁটি আর দৌড়াদৌড়ি করার পর তারপর আমি তোমাদের গুহায় রেখে জঙ্গলে যাব নরম নরম কচি কচি ঘাস আনতে। মায়ের কথা শুনে হরিণের দুই ছানা গুহার বাহিরে বেরিয়ে এলো আর দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করতে লাগলো। আর হরিণী তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে দেখতে থাকে আর মনে মনে বলে, যাক বাবা, আমার ছানারা দিন দিন ভালোই বড় হচ্ছে, মোটামুটি হাঁটাহাঁটিও করতে পারে। এখন একটু জোরে দৌড়ানো শিখে গেলে আমি চিন্তামুক্ত। জঙ্গলে তো আবার শয়তান বাঘদের অভাব নেই, সব সময় ওদের কচি হরিণ ছানাদের উপর নজর থাকে। বাচ্চারা, অনেক হাঁটাহাঁটি করেছো, এখন গুহায় যাও। আমি যাচ্ছি তোমাদের জন্য নরম নরম কচি কচি ঘাস আনতে। আমি না ফিরে আসা পর্যন্ত একদম কিন্তু গুহার বাহিরে বেরোবে না। ঠিক আছে মা, একদম চিন্তা করো না, তুমি না ফিরে আসা পর্যন্ত আমরা গুহা থেকে একদম বেরোবো না। এরপর হরিণী জঙ্গলে ঘাস আনতে চলে যায় আর জঙ্গলে গিয়ে হরিণী কচি কচি নরম ঘাস খুঁজতে থাকে। খোঁজাখোঁজির পর হরিণী নদীর ধারে কিছু নরম কচি কচি ঘাস খুঁজে পেল। বাহ, এই নদীর পাড়ের ঘাসগুলো তো বেশ বড় আর কচি মনে হচ্ছে। মনে হয় অন্য কোনো হরিণদের নজরে এই কচি কচি নরম ঘাসগুলো পড়েনি। যাই, এই কচি নরম নরম ঘাসগুলো আমি আমার ছানাদের জন্য নিয়ে যাই, বেশ মজা করে ওরা খেতে পারবে। এই বলে হরিণী নরম কচি ঘাসগুলো সংগ্রহ করতে লাগলো। এদিকে হরিণীর দুই ছানা একজন আরেকজনকে বলল, আপু, আমার না খুব পানি পিপাসা পেয়েছে, চলো আমরা জঙ্গলের নদী থেকে পানি খেয়ে আসি। কি বলছিস কি বল, মা তো আমাদের গুহার বাইরে যেতে নিষেধ করেছে, আর জঙ্গলের নদীটাও তো এখান থেকে অনেক দূরে। আপু, তুমি তো দেখছি খুব পেটো, আমার খুব পানি পিপাসা লেগেছে, আর মায়ের সব কথা শুনতে হবে নাকি? চলো তো, কিচ্ছু হবে না, আর আমার মনে হয় না যে ওদিকে কোনো বিপদ হবে। আর আমরা তো এখন দৌড়াদৌড়ি শিখে গেছি, আমাদের কেউ ধরতেই পারবে না, আর ধরতে আসলে আমরা দৌড়ে গুহায় ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে বোন, চল তাহলে। এরপর হরিণ ছানা দুটি তাদের মায়ের কথা অমান্য করে নদীতে পানি খেতে চলে যায়। হাঁটতে হাঁটতে তারা নদীর ধারে পৌঁছে যায়। আর নদী কিনারে দাঁড়িয়ে পানি খেতে থাকে। এদিকে কিছুক্ষণ পর হরিণী ঘাস নিয়ে গুহায় ফিরে আসে। গুহায় ফিরে এসে হরিণী দেখে তাদের ছানারা গুহায় নেই। কি, ছানাগুলো গেল কোথায়? ওদেরকে তো আমি গুহাতেই রেখে গিয়েছিলাম, হঠাৎ করে ওরা কোথায় চলে গেল? এরপর হরিণী বাহিরে এসে তার ছানাদের পায়ের ছাপ দেখতে পায়। আরে, এখানে তো পায়ের ছাপ দেখতে পাচ্ছি, আর
আর এই পায়ের ছাপগুলো জঙ্গলে নদীর দিকে গেছে। তার মানে কি আমার ছানারা নদীর দিকে গেছে? চাই তাড়াতাড়ি পায়ের ছাপ অনুসরণ করে ছানাদেরকে খুঁজে বের করতে হবে। এই বলে হরিণী তার ছানাদেরকে খোঁজার জন্য চলে গেল। অন্যদিকে হরিণীর ছানারা যেখানে পানি খাচ্ছিল ঠিক তখনই সেখানে পানি খেতে পাজি দুষ্ট বল্টু শিয়ালও সেই নদীর পাড়ে চলে আসে। আরে এ আমি কি দেখছি? এখানে তো দেখছি দুটো কচি হরিণের ছানা পানি খাচ্ছে। এখনই তো একটা মুরগি খেয়ে আসলাম, পেটটা তো একদম ভরা আছে। এই ভরা পেটে তো এখন ওদেরকে দৌড়ে ধরতেও পারবো না। এক কাজ করি, হালুম মামাকে গিয়ে ডেকে আনি। হালুম মামা যদি এই কচি দুটো হরিণ ছানাকে শিকার করে, তাহলে হালুম মামার কাছ থেকে একটা হরিণ ছানা আমি নিব। যাই যাই, তাড়াতাড়ি হালুম মামার কাছে যাই। এই বলে পাজি দুষ্ট বল্টু শিয়াল চলে গেল হালুম বাঘকে ডাকতে। মামা, জব্বর একটা খবর নিয়ে এসেছি তোমার জন্য। আমি জঙ্গলের নদীতে পানি খেতে গিয়ে দেখে আসলাম, নদীর কিনারায় দাঁড়িয়ে দুটো হরিণ ছানা পানি খাচ্ছে। ওই দুটো কচি হরিণ ছানাকে ধরতে পারলে তোমারও খাবার হবে আর আমারও হবে। তাই নাকি? তাড়াতাড়ি চল, আমি তো শিকারেরই খোঁজ করছিলাম। ওই হরিণ ছানা দুটোকে আমার ধরতেই হবে। এই বলে বল্টু শিয়াল আর হালুম বাঘ রওনা দিল নদীর দিকে। এদিকে হরিণীও পায়ের ছাপ অনুসরণ করে নদীর ধারে চলে এলো। ওই তো আমার ছানারা। ছানারা, তোমরা এখানে একা একা কেন এসেছো? তোমাদেরকে বলেছিলাম না একা একা বাইরে না বেরোতে। দুষ্টু প্রাণীরা যদি তোমাদেরকে খেয়ে ফেলতো তখন কি হতো? মা, আমরা পানি খেতে এখানে এসেছি। মা, আমি ওকে নিষেধ করেছিলাম, কিন্তু আমার কোনো কথাই শুনিনি। এজন্য ওর সাথে আমাকেও আসতে হয়েছে। হয়েছে, এখন পানি খাওয়া হয়েছে তো এবার তাড়াতাড়ি চলো। এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না, তোমাদেরকে কেউ দেখে ফেললে বড় বিপদে পড়ে যাব। এই বলে যেই না হরিণ তার ছানা দুটোকে নিয়ে যেতে লাগলো, অমনি তাদের সামনে বাঘ আর শিয়াল এসে হাজির হলো। তা কোথায় যাচ্ছ হরিণী? আমি যে তোমার কচি হরিণ ছানা দুটোকে খেতে এসেছি, তুমি যে এখন ওদেরকে আমার সামন থেকে নিয়ে যেতে পারবে না। দাও দাও, তোমার ছানা দুটোকে আমাদের হাতে তুলে দাও, খেয়ে আমাদের পেটটা একটু ভরাই। এ কি বাঘ মামা, তুমি এসব কি বলছো? আমার ছানাগুলোকে তোমায় কেন দেব? আমার ছানারা এখনো যে অনেক ছোট, দয়া করে আমার ছানা দুটোকে যেতে দাও। তোর ছানা দুটোকে যদি যেতে দেই তাহলে আমরা খাবো কি বল? আমাদেরকে যে শিকার খেয়ে বেঁচে থাকতে হয়, তোর ছানাদের যে আমাদের খেতেই হবে। বাঘের এমন কথা শুনে হরিণী বুঝতে পারলো যে ওই দুষ্ট বাঘ আর শিয়াল কিছুতেই তার দুই ছানাকে আর ছাড়বে না। তাই বুদ্ধি করে হরিণী বাঘকে বলল, আমি বেঁচে থাকতে আমার ছানা দুটোকে আমার চোখের সামনে কিছুতেই মরতে দেখতে পারবো না। খেতে হলে আগে আমাকে খাও, তারপর আমার ছানা দুটোকে খেও। এ তো দেখছি বাম্পার অফার। আচ্ছা, তুই যখন মরতে চাস তাহলে তোকেই আগে খাই, তোর শরীরে তো অনেক মাংস আছে। এই শিয়াল ভাগ্নে, তুই এখানে দাঁড়িয়ে থাক আর বাচ্চা দুটোকে পাহারা দে। আমি আগে এই মা হরিণীটাকে শিকার করি, মা হরিণীটাকে আমি খাবো আর ছানা দুটোকে তুই খাবি। এই বলে হালুম বাঘ যেই না হরিণীর ওপর ঝাঁপিয়ে পড়লো, অমনি হরিণী তার লম্বা লম্বা দুটো ধারালো শিং দিয়ে বাঘের পেট ফুটো করে দিল। বাঘের পেট ফুটো হওয়ায় বাঘ সেখানে কাতরাতে কাতরাতে মারা গেল। ওরে বাবারে, এই হরিণীটা কি করলো এটা? ওর শিং দিয়ে এত বড় একটা বাঘকে মেরে ফেললো। ওর কাছে তো আমি কিচ্ছু না, তাড়াতাড়ি এখান থেকে পালাই। এই বলে বল্টু শিয়াল দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। ছানারা, দেখলে আমি এই জন্যই তোমাদেরকে বলি আমাকে ছাড়া কখনো তোমরা বাহিরে এসো না। আজ আমি না থাকলে কি হতো তোমাদের বলো তো? মা, আমরা বড় ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দাও মা। আমরা আর কখনো তোমার কথা অমান্য করব না। ঠিক আছে, এখন চলো বাসায় গিয়ে কচি কচি নরম নরম ঘাস খাবে। আমি তোমাদের জন্য কচি কচি নরম নরম ঘাস নিয়ে এসেছি। এই বলে হরিণী তার দুই ছানাকে নিয়ে গুহার দিকে রওনা দিল।